শিক্ষার্থীগণ, কালকে তোমার বাংলা সহপাঠ থেকে হুমায়ুন আহমেদের ১৯৭১ উপন্যাসটি আলোচনা করতে আমি প্রথম পর্বটি শেষ করতে পারি নাই। তো এখান থেকে রেখেছিলাম। আমি একটু এগিয়ে আমি আলোচনা করব, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে তারা কিছুক্ষণ পর ৫০ জন সৈন্যের ছোট্ট একটা দল গ্রামে এসে ঢোকে। মার্চ টার্চ না, এলোমেলোভাবে চলা। তাদের পায়ের বুটে কোনো শব্দ হয় না। মানে ৫০ জনের একটি দল এসে যে ঢুকলো এলোমেলোভাবে, মানে সারিবদ্ধভাবেও নয় এবং একসঙ্গে নয়, এলোমেলোভাবে এসে ঢুকলো এবং তাদের পায়ের বুটের কোনো শব্দ হয় না। তারা যায় মীর আলীর বাড়ির সামনে দিয়ে এবং তাদের একজন মীর আলীর চোখে ৫ ব্যাটারির টর্চের আলো ফেলে। ৫ ব্যাটারি, তখন যখন এই গল্পটি লিখেছিলেন তখন ব্যাটারি চালিত লাইট ছিল। তো এই ব্যাটারি চালিত লাইটের আলো খুব তীক্ষ্ণ হয়। তো এই তীক্ষ্ণ আলো মীর আলীর চোখে ফেলল। মীর আলী কিছু বুঝতে পারে না, শুধু উঠোনে বসে থাকা কুকুরটা তার স্বরে ঘেউ ঘেউ করতে থাকে। তার স্বরে মানে কুকুরটির স্বরে ঘেউ ঘেউ করে। কুকুর ডাকতেছে। মীর আলী ভীত স্বরে ডাকে, বদি, ও বদি। বদিউজ্জামান মানে যখন সে বুঝতে পারে যে কুকুরটা ডাকতেছে, কুকুর সাধারণত তো যখন অসতর্ক থাকে কেউ, বাড়ির মালিক কিংবা দেখা যায় কোনো অঘটন ঘটতে পারে, সেই সময় কুকুর ডাকে। তো সেই ভয়ে কি করতেছে, বদিউজ্জামানকে তার বাবা ডাকতেছে, অর্থাৎ মীর আলী ডাকতেছে। কুকুরটি এক সময় ডাকে না, আর ডাকে না। দলটির পেছনে পেছনে কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায়, তারপর দ্রুত ফিরে আসে মীর আলীর কাছে। মীর আলী উঁচু গলায় ডাকে, বদি, ও বদি। বদিউজ্জামান। কুকুরটি এক সময় আর ডাকে না। তখন সে বুঝতে পারল যে কুকুরটি থেমে গেছে। তারপর দ্রুত ফিরে আসে মীর আলীর কাছে এবং তখন বদিউজ্জামানকে আবার ডাকে, কি হয়েছে, কি হয়েছে, বেহুদে চিল্লেন কেন? মানে এখানে যে মীর আলীর যে ছেলে বদিউজ্জামান, সে বিরক্ত হয়। বাড়ির সামনে দিয়ে কারা যেন গেল। আরে ধত্তারি, যত ফালতু ঝামেলা, চুপ করে বইয়া থাকেন। মানে এখানে খুব বিরক্ত হয়। বাবা ডাকলে সে বিরক্ত হয়। মীর আলী চুপ করে যায়। চুপ করে থাকে কুকুরটিও। নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে। তারা টের পায় গ্রামের নাম নীলগঞ্জ। ১ মে ১৯৭১ আমরা পেলাম গ্রামের নামটি হচ্ছে নীলগঞ্জ। এখানে ১৯৭১ সালের একটা কাহিনী, আর এটা তারিখ হচ্ছে ১ মে, মানে ১ তারিখে মে মাসের। ক্ষুদ্র সেনাবাহিনীর অধিনায়ক একজন মেজর এজাজ আহমেদ। এজাজ আহমেদ একটি চরিত্র, মেজর। তো সেনাবাহিনীর অধিনায়ক তিনি। কাকুল মিলিটারি একাডেমির একজন কৃতি ছাত্র। এই যে কাকুল মিলিটারি একজন একাডেমি ছিল, তার একজন খুব নামকরা ছাত্র, কৃতি ছাত্র। তো কৃতি ক্যাডেট। বাড়ির পেশোয়ারার এক অখ্যাত গ্রাম। পেশোয়ারার এক অখ্যাত গ্রাম, তার গায়ের নাম রেশোবা, অর্থাৎ পাকিস্তানের একটা স্থানের নাম পেশোয়ারা, সেখানে গ্রামের নাম হচ্ছে রসোবা। তারপরে আছে, এটা গেল, তাহলে কি দিল, পাকিস্তানের গ্রামের নাম দিল রেশোবা। আমরা এবার পাঠ 2-এ আসব। 2, ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশন নান্দাইল রোড। ছোট্ট গরিব স্টেশন, মানে স্টেশনটা দিয়ে তত চলাফেরা করে না, ট্রেন, তো এই জন্য গরিব স্টেশন। মেল ট্রেন থামে না। লোকাল ট্রেন মিনিট খানেক থেকেই ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে যায়। লোকাল ট্রেনও বেশিক্ষণ থামে না। স্টেশনের বাহিরে ইট বিছানো রাস্তায় 4-5টা রিক্সা টুন করে ঘন্টা বাজিয়ে যাত্রী খোঁজে। যে রিক্সাগুলো, এখন তো অটো আছে, তো তখন ছিল রিক্সারা টুন করে ঘন্টা বাজায়, মানে বেল বাজিয়ে যায়। সুরেলা গলায় শোনা যায়, রুয়েল বাজার যাওয়ানের কেউ আসুন। রুয়েল বাজার মানে রিক্সাওয়ালাগুলো যারা থাকে তারাই বলতেছে, রুয়েল বাজার যাওয়ার জন্য কেউ আছেন নাকি। সেই কথা। রুয়েল বাজার এ অঞ্চলের সবচেয়ে বড় বাজার। রুয়েল বাজার
আমি আগেও বলেছি স্থানগুলোর নাম ভালো করে মনে রাখিও। এখানে আছে রুয়েল বাজার। রুয়েল বাজার হচ্ছে সবচেয়ে বড় বাজার। কোথাকার? নান্দাইল রোড থেকে সোজা উত্তরে 10 মাইল। নান্দাইল গ্রাম থেকে সোজা উত্তরে 10 মাইল। এগুলো ইয়েগুলো ভালো করে মনে রাখতে হবে। খুব খারাপ রাস্তা, বর্ষাকালে রিক্সা চলে না, হেঁটে যেতে হয়। এঁটেল মাটিতে পা দেবে যায় ঠিক ঠিক ঘন কাদা। নান্দাইল রোড থেকে রুয়াইল বাজার আসতে বেলা পুড়িয়ে যায়। তাহলে যে রুয়াইল বাজারের যে রিক্সাওয়ালা লোকজন খুঁজতেছে, সেই রুয়াইল বাজার থেকে নান্দাইল রোড আসা যাওয়া করতে রাত পুড়িয়ে যায়, মানে রাত্রি শেষ হয়ে যায়। নান্দাইল রোড থেকে রুয়াইল বাজার এখানে আসতে রাত পুড়িয়ে যায়, মানে শেষ হয়ে যায় রাত। বাজারটি আর এখানকার রাত পুড়িয়ে যায় কেননা এখানকার রাস্তাঘাটও খুব খারাপ। হ্যাঁ, কাদা পিচ্ছিল এবং খুবই খারাপ রাস্তা, সেহেতু রাত পুড়িয়ে যায়। বাজারটি অন্য সব গ্রামের মতো, বাজারের মতো, তবে স্থানীয় লোকদের খুব অহংকার একে নিয়ে। কি নেই এখানে? একটা বাজার কিংবা পিচ রোড সামনে থাকলে তাদের একটু অহংকারে থাকে যে আমাদের বাড়ি ওখানে, কিংবা বড় শহরের পিছনে যদি থাকে সেখানে পরিচয় দেয়। তো এরকম অহংকার সবারই, যে কি এই বাজারটা নিয়ে অহংকার। সেখানে কি নেই এখানে? ধান চালের আড়ত আছে, আড়ত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, পাটের গুদাম আছে, ধান ভাঙানোর কল আছে, কল হচ্ছে মেশিন, ধান ভাঙিয়ে যে চাল বের করে সেই মেশিন আছে, চায়ের দোকান আছে, এমনকি রেডিও সারাবার একজন কারিগর পর্যন্ত আছে। গ্রামের বাজারে এর চেয়ে বেশি কি দরকার? মানে এই যে বাজারটা যে আছে, তৎকালীন যে বাজার, অর্থাৎ 71 সালের যে বাজার, সে সময়ের বাজারে সব কিছু চাহিদা মতো সব কিছু আছে। এমনকি রেডিও সারাবার, মানে রেডিও যখন নষ্ট হয়, সেই রেডিও সারাবার জন্য একজন কি কারিগর আছে। অর্থাৎ সে সময় রেডিও খুব কম মানুষের বাড়িতে ছিল। তো এই কম মানুষের বাড়িতে থাকার পরেও যে একটা মিস্ত্রি পাওয়া যাইত, মেকার পাওয়া যাইত সেখানে, এটাও একটা বিশাল ব্যাপার গ্রামে। তো গ্রামের বাজারে এর চেয়ে বেশি কি দরকার আছে? আর বেশি কিছু দরকার। রুয়েল বাজারকে পেছনে ফেলে আরও 10 মাইল 30 উত্তরে মধুবন। আমরা যে রুয়েল বাজারের কথা বললাম ওই পেছে, তো আছে হচ্ছে এর পেছনে ফেলে আরও মাইল 30 মধুবন। মধুবন অবশ্যই মনে আছে, আমরা প্রথম পাঠে পড়েছিলাম মধুবন। যাতায়াতের একমাত্র ব্যবস্থা গরুর গাড়ি। রুয়েল বাজার থেকে মধুবন যাইতে হবে গরুর গাড়ির মাধ্যমে, তাও শীতকাল। বর্ষায় হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই। উজান হচ্ছে উপরের দিকে, হ্যাঁ, অর্থাৎ ভাটি নয়, উজান। নদী নালা নেই যে নৌকা চলবে। মধুবন বাজারের পেছনে ফেলে পূব দিকে 7-8 মাইল গেলে ঘন জঙ্গল। মধুবন বাজার, সে বাজারের পূব দিকে আবার ঘন জঙ্গল আছে। স্থানীয় নাম মধুবনের জংলা মাঠ। যে জঙ্গলটা আছে মধুবনের পূব দিকে, সেটার নাম হচ্ছে জংলা মাঠ। কাটাঝোপ, বাঁশ আর জারুলের মিশ্র বন। সেখানে বিভিন্ন ধরনের গাছ আছে। তার গাছের মধ্যে হচ্ছে কাটাঝোপ, বাঁশ আছে এবং জারুল একটা ফল, আর বাঁশ গাছ তো চিনি। হ্যাঁ, বেশ কিছু গাব ও ড্যাফল জাতীয় অন্তজ শ্রেণীর গাছও আছে। এর গাব হচ্ছে একটা ফল, ড্যাফল জাতীয় একটা গাছ, হ্যাঁ, এই গাছগুলো আছে। জংলা মাঠের এক অংশ বেশ নিচু, সেখানে মোর্তা গাছের ঘন অরণ্য, মানে ঘন বন, মোর্তা গাছ। শীতকালে সেই সব মোর্তা কেটে এনে পাটি বোনা হয়। পাটি অবশ্যই তোমরা চিনো, যেগুলো এই মোর্তা গাছ দিয়ে শীতল পাটি বোনা হয়, হ্যাঁ, কিংবা পাটিও বোনা হয়। পাকা লটকনের খোঁজে বালক বালিকারা বনের ভেতরে ঘুরে বেড়ায়, কিন্তু বর্ষাকালে কেউ যায় না সেদিকে। খুব সাপের উপদ্রব। বনে ঢুকে প্রতি বছরে 2-1 গরু ছাগল সাপের হাতে মারা যায়। যেখানে যে বনটার বিবরণ আমরা পেলাম, সেই বনটাতে কি হলো? সাপের উপদ্রব বেশি। হ্যাঁ, তাহলে কোন বন হচ্ছে জংলা মাঠ।
এই জংলা মাঠে কি হয়, বেশ কিছু গাছ আছে আমাদের, অচেনা অজানাও গাছ আছে, জানা গাছও আছে। তো এই জংলা মাঠে কি হয়, মানে শীতকাল, এই বর্ষাকালে কেউ ঢুকে না, কিন্তু সাপের উপদ্রবটা বেশি থাকে। হ্যাঁ, ছেলেমেয়েরা কী করতে যায়, লটকন খুঁজতে যায় সেখানে। যদি এই বর্ষাকালে ঢুকে, মানে গরু ছাগল পর্যন্ত সাপের কামড়ে মারা যায়। জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম, আমরা পড়তেছি নীলগঞ্জ গ্রামের কথা। এই যে আমরা কোথায় পেলাম, জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম। আর জংলা মাঠটা আছে দেখো, ওখানে পড়লাম কি, রুয়াল বাজারের পেছনে 30 মাইল দূরে, মাইল 30 দূরে মধুবন বাজার। এবং মধুবন বাজার ছেড়ে কি, বাজারের পেছনে পূব দিকে 7-8 মাইল গেলে জংলাবন। মধুবন বাজার থেকে 7-8 মাইল। আর মধুবন বাজার হচ্ছে রোয়াল বাজারকে পেছনে ফেলে আরও 30 মাইল। তাহলে জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম। কোথায়? জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম। দরিদ্র শ্রীহীন 30-40 ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ। যে গ্রামটা আছে সেটা হচ্ছে 30-40টা ঘর মাত্র, দরিদ্র এবং শ্রীহীন, মানে যে কোনো সৌন্দর্য নেই ঘর বাড়ির। বিস্তীর্ণ জলাভূমি, গ্রামটিকে কাস্তের মতো পূর্ব দিকে ঘিরে আছে। কাস্তে হচ্ছে ধান কাটার যে যন্ত্রটি, সেটা হলো কাস্তে। তো গ্রামটিকে কাস্তের মতো দুই দিকে ঘিরে আছে। এখানে শীতকালে প্রচুর পাখি আসে, পাখি মারার জাল নিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করে পাখি মারারা, যারা বেত বলা হয় তাদেরকে, পাখি মারা। তারা কি করে, পাখি মারার জাল নিয়ে পাখি মারে আর বাজারে বিক্রি করে। চাষবাস যা হয় দক্ষিণের মাঠে, জমি উর্বর নয়, কিংবা এরা ভালো চাষি নয়। যে চাষের জমিগুলো আছে হয় উর্বর নয়, মানে উপযুক্ত নয়, কিংবা ভালো চাষি তারা নয়, ফসল ভালো হয় না। তবে শীতকালে এরা প্রচুর রবি শস্য করে। রবি শস্য হচ্ছে শীতকালীন যে ফসলগুলা, সেগুলো হচ্ছে রবি শস্য। হ্যাঁ, বিভিন্ন ধরনের তরকারি যে ইয়েগুলো হয়, সেগুলো আলু, ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত আবাদ। বর্ষাকালে, বর্ষার আগে আগে করে তরমুজ ও বাঙি। হ্যাঁ, বাঙি, তরমুজ তো একটা ফল, বাঙিও অবশ্যই তোমরা দেখেছো, বাঙি গ্রামে খুব সুন্দর হয়। দক্ষিণের জমিতে কোনো রকম যত্ন ছাড়াই এই দুটি ফল প্রচুর জন্মায়। গ্রামের অধিকাংশ ঘরেই খড়ের ছাউনি। তখন তো যার ঘরে একটা টিনের ছাউনি থাকে তারা অনেক ধনশালী ব্যক্তি। তো গ্রামে অধিকাংশ হওয়ারই কথা খড়ের ছাউনি। সম্প্রতি কয়েকটি টিনের ঘর হয়েছে। বদিউজ্জামানের ঘরটি টিনের। তার হাতে এখন কিছু টাকা পয়সা কড়ি রয়েছে। টিনের ঘর বানানো ছাড়াও সে একটা সাইকেল কিনেছে, চালানো শিখে উঠেনি বলে এখনও সে হেঁটেই মধুবন বাজারে যায়। সপ্তাহে একবার নতুন সাইকেলটি ঝাড়পোছ করে। তার মানে হচ্ছে সে এই যে 30 কিলোমিটার রাস্তা কিংবা তারও বেশি হেঁটেই আসা যাওয়া করতেছে। তাইলে আমরা যেখানে গ্রামটি পাই, মধুবন বাজারে যায়, মানিকগঞ্জ, নীলগঞ্জ থেকে মধুবন বাজার অনেক দূরের পথ সে হেঁটে যাওয়া আসা করে। এবং তার একটা সাইকেল কিনেছিল, কিন্তু সাইকেলটি সে চালাইতে পারে না। আগে যার ঘরে একটা সাইকেল থাকে, এখনকার মতো তো নয়, আগে যার ঘরে একটা সাইকেল আছে সে সাইকেল দেখার জন্য অনেকেই নাকি সে বাড়িতে যাইতো। হ্যাঁ, তো সে সাইকেল সে কিনেছে, কিন্তু এখনও চড়তে পারে না, সাইকেল চালাইতে পারে না। তো হচ্ছে সাইকেল কিনেছে, চালানো শিখে উঠেনি বলে এখনও সে হেঁটেই মধুবন বাজারে যায়। সপ্তাহে একবার সাইকেলটি ঝাড়পোছ করে, মানে পরিষ্কার করে। গ্রামের একমাত্র পাকা দালানটি প্রকাণ্ড। একটা দালান আছে, সেটা প্রকাণ্ড মানে অনেক বড়। হ্যাঁ, দালানটি 2 বিঘা জমির উপর একটা হুলস্থুল ব্যাপার। দুর্গাপুরের মহারাজার নায়েব চন্দ্রকান্ত সেন মশাই এ বাড়ি বানিয়ে গৃহপ্রবেশের দিনে সর্পাঘাতে মারা পড়েন। মানে যিনি এই বাড়ি, মহারাজার নায়েব চন্দ্রকান্ত সেন যিনি বানিয়েছেন বাড়িটি, সে বাড়ি বানিয়ে আর গৃহপ্রবেশ মানে যেদিন ঘরে ঢুকবে, সেই দিনে তিনি কি করছেন, সর্পাঘাতে মারা গেছেন, মানে সাপের কামড়ে মারা গেছেন। চন্দ্রকান্ত সেন প্রচুর ধন সম্পদ করেছিলেন।
তার মৃত্যুর পর সেসবের কোনো হদিশ পাওয়া যায়নি। সবার ধারণা সোনাদানা পিতলের কলসিতে ভরে তিনি জগ করে গেছেন। সবার ধারণা ছিল তিনি সোনাদানা কলসিতে ভরে সেগুলো জগ করে গেছেন। তার উত্তরাধিকারীরা পিতলের কলসির খোঁজে প্রচুর খোঁড়াখুড়ি করছে। হ্যাঁ, মানে যে জগ করে গেছেন মানে পুঁতে রেখে গেছেন, এজন্য উত্তরাধিকারী যে ছিল তারা কি করলো, খোঁড়াখুড়ি শুরু করে দিছে। কোনো সন্ধান পাওয়া যায়নি। চন্দ্রকান্ত সেন মশাই বর্তমানে একমাত্র উত্তরাধিকারী নীলু সেন প্রকাণ্ড দালানটিতে থাকেন। চন্দ্রকান্ত যে দালানটি তৈরি করে গেছেন সেখানে তার একমাত্র বেঁচে আছে নীলু সেন, এক বংশধর, তিনি সেখানে থাকেন। তার বয়স প্রায় 50, দেখায় তার চেয়েও বেশি, মানে 50 হয় কিন্তু তাকে দেখতে তার চেয়েও বেশি মনে হয়। নীলু সেনকে গ্রামের যথেষ্ট খাতির করা হয়। যাবতীয় সালিসিতে তিনি থাকেন। বিয়ে শাদির কোনো কথাবার্তা তাকে ছাড়া কখনো হয় না। লোকটি অত্যন্ত মিষ্টিভাষী। এই গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হচ্ছেন জয়নাল মিয়া। তো এইখানে যাকে আমরা নীলু সেন পেলাম, তার পরিচয় পেলাম কি, তিনি মানে একজন প্রথম সারির উপকারী ব্যক্তি, সালিসিতে থাকেন, বিয়ে শাদির ব্যাপারে থাকেন। হ্যাঁ, এবং যে বাড়িটিতে তিনি থাকেন সেটা হচ্ছে চন্দ্রকান্ত সেনের, তিনি একমাত্র উত্তরাধিকার। আমরা এই পরিচয়গুলো এখানে পেলাম, এগুলো মনে রাখতে হবে। তাহলে নীলু সেন কে? আরও পরিচয় কার পেলাম? জয়নাল মিয়া এখানে পেলাম, আর একটি চরিত্র। এই গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হচ্ছেন জয়নাল মিয়া, প্রচুর বিষয় সম্পত্তির মালিক। মধুবন বাজারে তার 2টি ঘরও আছে। লোকটি মেরুদণ্ডহীন লোক বলতে টাকা পয়সা থাকতে পারে কিন্তু তার সম্মান নেই, এরকম লোক। সবার মন রেখে কথা বলার চেষ্টা করে। গ্রাম্য সালিসিতে সবার কথাই সমর্থন করে, বিচার সমস্যার জটিল করে তোলে। মানে বাদী বিবাদী সবার কথাই রাখার ফলে কি হয়, বিচার কার্যটা সমস্যার সমাধান হয় না, বরঞ্চ সমস্যা আরও জটিল হয়ে যায়। তবু সবাই তাকে মোটামুটি সহ্য করে। সম্পদশালীরা এই সুবিধাটি সব জায়গাতে ভোগ করে। যারা সম্পদশালী হয় তাদেরকে মানুষ ভয় পায়। এই জন্যে সবসময় যেটাতে হ্যাঁ বলবে পিছনে মানুষ সবাই হ্যাঁ বলবে, যেটাতে না বলবে সেটাতে পিছনে সবাই মানুষ না বলবে। তো এই সুবিধাটা ভোগ করে, এই কথা এখানে বলা হলো। তাহলে আমরা এখানে পাইলাম এই পাড়াতে নীলু সেনকে আর হচ্ছে জয়নাল মিয়া, দুই ব্যক্তিকে পেলাম।